এই যে ইডি সিবিআই কি সিপিএম ইডি সমস্ত বলছিলেন যৌথ প্রযোজনা, এবার কিন্তু কোনো যৌথ প্রযোজককে ভরসা রাখা হচ্ছে না। সিঙ্গেল প্রযোজক, সিঙ্গেল প্রডিউসার, রাজ্যের সরকারের ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তাকে ডেকে আনছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসে, তাদেরকে দিয়ে অভিযোগ লিপিবদ্ধ করাচ্ছেন। মানে সিবিআই ইডির হাতে যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু তাপস রায় যেটা গন্ধ পেয়েছিলেন, দলের ভিতর থেকে নাকি কারা সব খবর দিয়েছে, মিথ্যে খবর দিয়ে তার বাড়িতে রেড করিয়েছে, এসবের কোনো সুযোগ রাখা হচ্ছে না। আর খুব অদ্ভুতভাবে জগন্নাথবাবু, এবার আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না, আমি যা শুনছি আমি আপনাকে শোনাচ্ছি। শুভেন্দু অধিকারী কিন্তু সব আগে থেকেই জানতেন, মানে অভিযোগটা সম্পর্কে জানতেন। একবার শুনুন, আমি শোনাচ্ছি শুভেন্দু অধিকারী কি বলেছেন। রিকল করুন মেমোরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি। জগন্নাথবাবু, আমি যা বুঝতে পারলাম, কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে দোষী এ বিষয়ে অন্তত দুজন নিঃসন্দেহ। একজনের নাম যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম, যিনি পুলিশকে দিয়ে অভিযোগটা লিপিবদ্ধ করিয়েছেন, দ্বিতীয়জন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি পারতপক্ষে রাজ্যের কোনো রাজনৈতিক ইস্যুতে তাদের এমন ঐক্যমত্য দেখিনি এর আগে। আমি দুটো কথা বললাম, এক, সিবিআই ইডি সিনে নেই, পুরোটা রাজ্য পুলিশ, এবং শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অদ্ভুত ঐক্যমত্য একটা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। আপনাদের কি কিছুটা রিলিফ দিচ্ছে ব্যাপারগুলো এবার আস্তে আস্তে? দেখুন, এক তো অভিযোগ অত্যন্ত গুরুতর। এমনিতে কলকাতা কর্পোরেশনকে কলকাতার যারা বাসিন্দা তারা চোরপোরেশন বলে। মানে কর্পোরেশনে চুরি হয়, ডাকাতি হয়, কাটমানি তোলা হয়, সিন্ডিকেটবাজি হয়, আগেও হতো, এবং তৃণমূল আমলে তো ফুলে ফেপে উঠেছে, সে নিয়ে কিছু বলারই নেই। এবং এই যে ওএসডির বিরুদ্ধে এই অভিযোগগুলি উঠেছে, কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিমকে কিন্তু জবাব দিতে হবে যে বিল্ডিং প্ল্যান, রোড প্ল্যানিং, ওয়াটার সাপ্লাই, ডেভেলপমেন্ট এবং কর্পোরেশনের পোস্টিং ট্রান্সফার, এগুলো স্বচ্ছতার সঙ্গে চলছে কিনা। অভিযোগ তোলাবাজির কি উঠেছে কিনা জানি না, কিন্তু কর্পোরেশনের ভিতরে এই এতগুলি বিভাগ ওই তথাকথিত ওএসডি দেখতেন। ফিরহাদ হাকিমকে কিন্তু আজকে যেহেতু তাদের তথাকথিত সেনাপতির এই অভিযোগ করেছেন, সেনাপতির দপ্তর থেকে তাদের এই অভিযোগ তোলা হয়েছে, সুতরাং এই জবাব ফিরহাদ হাকিমকে দিতে হবে। কিন্তু এটা একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ফিরহাদ হাকিম এরকম দেখলে চলবে না। বস্তুত এই লড়াই সেনাপতির তথাকথিত রানীমাকে কিস্তিমাতের শেষ চাল দেওয়া ও ফিরহাদ হাকিমকে ফেলে দিয়ে, ফিরহাদ হাকিমকে কালিমা লিপ্ত করে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের আগে যে তৃণমূল নেতারা ছিলেন, শোভন চট্টোপাধ্যায় আউট, পার্থ চট্টোপাধ্যায় জেলে, মুকুল রায় আউট, জ্যোতিপ্রিয় মল্লিক আউট, অরূপ বিশ্বাসকে এখন তৃণমূলের অন্দরে অনেকে অরূপ অবিশ্বাস বলে, কারণ ওকে কেউ বিশ্বাস করে না, ও কোন দিকে আছে, কে আছে কেউ জানে না। সেজন্য লাস্ট যিনি আছেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, কোম্পানির মালিকের হয়ে, তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। এখন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দেখছেন যে এই মালিকের যে শেষ লোকটা, এই লোকটাকে কালিমালিপ্ত করে বাদ হতে পারে তিনি অভিযুক্ত, তাকে যদি আমি আউট করে দিতে পারি। দেখুন, ধীরে ধীরে, এবং কখন হলো আর একটি ঘটনা আপনাদের চোখ এড়িয়ে যাচ্ছে। বীরভূমের প্রশাসনিক বৈঠকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এলেন যে এই জেলা থেকে অবৈধ বালি, পাথর এবং কয়লার টাকা উঠছে, এবং ডিএমকে শাসানে দিলেন, লাইভ টেলিকাস্ট হলো, সবাই বললেন যে আপনি দেখুন। একই ঘটনা নবান্নের প্রশাসনিক বৈঠকে উনি বলেছিলেন। এই যে টাকা, আমি সরাসরি অভিযোগ করছি যে হ্যাঁ, বীরভূমের মাটি থেকে কয়লা, বালি এবং পাথরের যে টাকা, এই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছায়। এবং এই কথা যখন মন্ত্রী রানীমা যখন বলছেন, তার একদিন পরে সেনাপতি হচ্ছেন রানীমার যে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, তার বিরুদ্ধে এফআইআর। কালীশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওএসডি কার? ববি হাকিমের। তিনি যদি টাকাই তুলবেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলতে যাবেন কেন? তিনি তো ববি হাকিমের নাম করেই টাকা তুলবেন। আমার কোনো সহচর, আমার কোনো সিকিউরিটি, আমার কোনো ঘনিষ্ঠ লোক টাকা যদি তুলতে হয়, তাহলে তো ববি হাকিমের নামেই টাকা তুলবেন। জগন্বাবুকে আমি একটা প্রশ্ন শুনি না, আপনি সমানে বলছেন, রানীমার কথা বলছেন,
চেয়ারম্যানকে মানে পুরো এটা যারা বলছে কোম্পানির মালিকের কথা বলছি। কোম্পানির মালিক চেয়ারম্যানকে, এটা কি পুরো চেয়ারম্যানকে সরানোর একটা পরিকল্পনা? না দেখুন, ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির মালিকের শেষ লোকটাকে শেষ করতে না, চায়। কিন্তু তাতে না, কি বুঝলাম, কিন্তু কোম্পানির আপনি মালিক যে শেষ হবে? জেলার নাম নিলেন, জগন্নাথ বাবু, আপনি যে জেলার নাম নিলেন, মানে আপনার আমার জন্মভূমি দুজনেরই অদ্ভুতভাবে যে কোনো কারণেই হোক, তো সেই জেলাতে মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেছে, আপনি কি সেটাতে নজর দিতে চাইছেন না? এই কয়লা, বালি, পাথর, অনুব্রত মণ্ডলের ফিরে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মাঝখানে একটা কাজল শেখও তো আছে। কাজল শেখের সর্বশেষ বক্তব্যটা, কাজল কি সব খেলার কথা বলছেন, একবার শুনুন, আপনারাও শুনুন, আপনি শুনুন কাজল কি বলছেন। বাজি দয়া করে প্রয়োজন না, বাজি দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলা খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনলে, লাভ হবে না বন্ধু। এই খেলার সঙ্গে কি কলকাতার খেলা কোনো যোগ আছে? পরিষ্কার কথা, ন্যাড়া লড়ে খুঁটির জোরে। আমার এই বীরভূমের যে ন্যাড়ার কথা দেখাচ্ছেন, এই ন্যাড়ার খুঁটিকে কে? আপনারাই বলুন, সেনাপতি। এবং এই সেনাপতির নামে বীরভূম থেকে প্রতি মাসে যে টাকা আক্ষরিক অর্থে উঠছে তার তদন্ত চাই, এবং মুখ্যমন্ত্রী বারবার বলার পরে তার তদন্ত হচ্ছে না কেন? হোক তার তদন্ত, তার তদন্ত হোক। জগন্নাথ বাবু, একটা প্রশ্নের লোভ আমি এক মিনিট আমি আসছি, আমি একটা জগন্নাথ দাদের মুখে এইসব তদন্ত আর মানায়? আপনি বলুন তো, সিপিএম আমলে অনুব্রত মণ্ডলকে টাকা দিতে 2015 আমার তো এটাই প্রশ্ন হবে বলে এই হচ্ছে ইডির চার্জশিট, এরপর ওরা তদন্তের কথা বলছে। অনির্বাণ, আমার একটাই প্রশ্ন এক্ষেত্রে, আপনি যখন বললেন, আমার অনির্বাণের কাছে একটা অনুরোধ, যে না, আমার কাছে না, CBI ইডির কাছে এত অনুরোধ করুন। দুর্বল তদন্ত করে, আমি তাহলে এই ইডি সেনাপতির CBI অভিযোগটা আপনাদের ইডির কাছে পাঠিয়ে দাও। আপনাদের মন্ত্রী সেনাপতির অভিযোগটা আপনাদের ইডির কাছে CBI পাঠিয়ে দাও। চালায়। শতরূপ, এই তৃণমূলের ভিতরে আপাতত দুর্নীতি নিয়ে লড়াইটা, এটা কি নীতির লড়াই না রাজনৈতিক লড়াই, আমি বুঝতে পারছি না। না, একটা কথা আমি ভাবছি, যখন দুপুর থেকে খবরটা দেখলাম, হ্যাঁ। মানে একটা লোক কত বড় চোর হলে তাকে অভিষেক ব্যানার্জিরও চোর মনে হতে পারে। আমি মাইরি ভাবছি এই লোকটার একটা ছবি বড় করে বাঁধিয়ে আমার বাড়িতে রাখবো। আপনি চিন্তা করতে পারেন, ভাইপো কাউকে চোর বলছে। তোমার প্রশ্নের উত্তরে আসার আগে অনির্বাণ, আমি যে কথাগুলো শুনলাম আমি দু একটা কথা বলি। একটা কথা হচ্ছে, অনির্বাণ বলতে অনির্বাণ ব্যানার্জি অ্যাডভোকেট হিসেবে এটা জানার কথা, ও যেটা বলছে ইডির সুদীপ ব্যানার্জির কথাতেও চলে যায়, শুভেন্দুর কথাতেও চলে যায়। ইডির কাছে যদি ইডি বা ইনকাম ট্যাক্স এমন কতগুলো সংস্থা যাদের কাছে যদি, আমি তো কেউ নই, একেবারে লেম্যান বা তুমি বা অনির্বাণ বা যে কেউ, যদি আমরা কিছু সাবস্টেন্সিয়াল ডকুমেন্ট যে কোনো কারোর বিরুদ্ধে দিই, এবং যেখানে কিনা তার কিছু সারবত্তা দ্বারা প্রাইমা ফেসি পাবে, যেখানে কিছু টাকা পয়সা লেনদেন ইত্যাদি ইত্যাদি রয়েছে, ধরো কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এই ধরনের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের, বা কোনো লোক যার মানে আয়ের বাইরে সংগতিহীন সম্পত্তি জমা হয়েছে তার ডকুমেন্ট যদি ইনকাম ট্যাক্সে দিই, তাহলে রামশ্যাম যদুমতো যে কোনো কারোর কথা ইডি যেতে পারে, ইনকাম ট্যাক্স যেতে পারে। এটা একদম এর মধ্যে কোনো লুকোচুরির ব্যাপার নেই, এটা একদম ভারতের সংবিধান স্বীকৃত। এক, দু নম্বর কথা হচ্ছে, আমি আস্তে আস্তে শুনছিলাম তুমি একটা প্রশ্ন করছিলে যে আমাদের সরকারের সময় দলের মধ্যে ব্যবস্থা হতো, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যবস্থা হতো কিনা। নির্মাল্যদা এবং জগন্নাথ দাও সেই সময় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমি ওদের উপস্থিতিতেই বলছি। ধরো তোমার একটা উদাহরণ দিচ্ছি, পঞ্চায়েত। প্রত্যেক বছর বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী হিসেবে সূর্যকান্ত মিশ্র এই তথ্য পেশ করতেন যে বামফ্রন্ট পরিচালিত পঞ্চায়েতও কোথায় কোথায় কি কি পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে অভিযোগ জমা পড়েছে, সেখানে পঞ্চায়েত দপ্তর থেকে কার কার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ইনক্লুডিং আমাদের পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ মেম্বার সহ যদি কোথাও হয়ে থাকে, এবং সেখানে পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে। এটা বিধানসভায় দাঁড়িয়ে পঞ্চায়েত মন্ত্রী বলতেন, পুলিশের ব্যবস্থার খাতিয়ান দিতেন। এইটা বন্ধ হয়ে যায় 2013 সালের পর থেকে, কেননা ইউনেস্কো স্বীকৃত সবচেয়ে সৎ দল পৃথিবীর তৃণমূল কংগ্রেস যেহেতু তারপর থেকে পঞ্চায়েতগুলো চালাতে শুরু করে দেয়, এবং পশ্চিমবাংলার পঞ্চায়েত একেবারে দুর্নীতিমুক্ত হয়ে যায়, সেহেতু আর কোনো পুলিশি ব্যবস্থারও দরকার পড়ে না, এবং সে তথ্য দেওয়ারও দরকার পড়ে না। আমি জাস্ট এটা বলে রাখলাম, তুমি যেহেতু প্রশ্নটা কখন করেছিলে আমি বলে রাখলাম। 3 নম্বর কথা, দেখো অনির্বাণ, আমার কাছে ব্যাপারটা না তৃণমূল কংগ্রেসের অন্তর্দলীয় কোন দলের বিষয় এটা নয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমাদের কাছে একটা দলের মধ্যে আমরা সবসময় এটা বলে এসেছি, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নয়, ওটা একটা মাফিয়া কার্টেল। কতগুলো লোক একটা জায়গায় জড়ো হয় দুটো ক্ষেত্রে, এক যদি সেখানে আদর্শ থাকে, দুই যদি সেখানে মধু থাকে। তৃণমূল করতে কেন লোকে জড়ো হয়েছে সেটা একটা 5 বছরের বাচ্চাও জানে। এইবার তাদের সেখানে কার ববি হাকিমের সাথে অভিষেকের সমস্যা না অভিষেকের সঙ্গে মনে করো পার্থ চ্যাটার্জির সমস্যা, ওগুলো আমার কনসার্ন নয়। আমার বক্তব্য পরিষ্কার দুটো। এক, যদি ভাইপোর দপ্তর থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা সত্যি হয়ে থাকে, তার মানে হচ্ছে যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম, আমাদের কথা সত্যি। পশ্চিমবাংলার সরকারি প্রকল্প, যে প্রকল্পগুলো নিয়ে এরা বড়াই করে, দেওয়াল লেখে, পোস্টারে লেখে, লিফলেট ছাপায়, সেই প্রকল্পগুলো আসে অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে। মানুষের স্বাভাবিকভাবে প্রাপ্য প্রকল্পগুলো মানুষ স্বাভাবিকভাবে পান না, কোনো না কোনো নেতামন্ত্রীকে টাকা দিয়ে করতে হয়। এক, এবার আমি বলছি যে যদি এই অভিযোগ মিথ্যে হয়ে থাকে,
তাহলেও আমরা যে দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে এসেছিলাম যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের বিরোধীদেরকে সরানোর জন্য মিথ্যে অভিযোগ করেন পুলিশে এবং পুলিশকে দিয়ে মিথ্যে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ান। এখানে অনুব্রত মণ্ডল নামক একজন মহাপুরুষকে নিয়ে বারবার রেফারেন্স আসছে তার। অনুব্রত মণ্ডলের যে ভিডিও আমরা দেখেছিলাম বলছেন যে অমুক মেয়েটাকে গাঁজা কেসে অ্যারেস্ট করিয়ে দে, তুলিয়ে দে, তার মানে এইটা খালি অনুব্রত মণ্ডল করে না, তাই তো? আমি বলছি ইদার অফ দ্য টু, ইদার অভিষেকের অফিস থেকে করা অভিযোগটা সত্যি, সেক্ষেত্রে তৃণমূল চোর। দুই, অভিষেকের অফিস থেকে করা অভিযোগটা মিথ্যে, সেক্ষেত্রে যাদেরকে ওরা টার্গেট করে তাদেরকে ওরা পুলিশকে দিয়ে মিথ্যে অভিযোগে তাদেরকে হেনস্থা করে, ডিনাই করেনি। এবার আমি কেন বলছি, অনির্বাণ যে কথাটা বলছি, আমি ইডির চার্জশিট পড়িনি এবং সত্যি কথা বলতে ইডি সিবিআইয়ের মতো কেলানের সংগঠন আমি আমার জীবনে দেখিনি। আমি এটা আক্ষেপের সঙ্গেই বলছি আজকে। Disclaimer. কেমন? হ্যাঁ ভাই, আচ্ছা, তোমার ডিসক্লেমার, আমি আমার দিক থেকে বললাম। Disclaimer, কিন্তু আমি একটা কথা বলছি, আমি এটা জানি না অনির্বাণ বলছে যখন নিশ্চয়ই সত্যি বা পরেই বলছে যে 2009 থেকে অনুব্রত টাকা নিচ্ছে, 2015 গরু পাচার করবে বলে এরকম হয়তো চার্জশিটে মেনটেন্ড আছে, হয়তো নিশ্চয়ই ও বলছে যখন ও একটা রেসপন্সিবল ছিলেন সেটা পরেই বলছে। আমি বলছি আমরা কি এক্ষেত্রে দেখলাম না কদিন আগে আমাদের পার্টির এক নেতাকে কলতানকে গ্রেপ্তার করা হলো যে সে নাকি ওই ডাক্তারদের ধর্ণা মঞ্চে বিরাট নাশকতা করার পরিকল্পনা করছে, করে তারপর হাইকোর্টে যখন কেসটা উঠলো পুলিশ কি সেখানে বা সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কি তথ্য দিচ্ছে, ওই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা চলছে গত 6 দিন ধরে, তাতে হামলা করার জন্য নাকি 6 মাসে 171 বার কলতান ফোনে কথা বলেছে। মানে চিন্তা করো, 9 সেপ্টেম্বর যে ধর্ষণের ঘটনাটা ঘটবে, 9 আগস্টে ধর্ষণ এবং খুনের ঘটনাটা ঘটবে, তারপরে তাই নিয়ে এত কাণ্ড হবে, এত মিটিং মিছিল হবে, ডাক্তাররা লালবাজার যাবে, সেখানে বিচার পাবে না, একদিন তারা স্বাস্থ্য ভবনে যাবে, সেখানে তারপর রাস্তায় বসে পড়বে। মানে এই ঘটনাগুলো যে সেপ্টেম্বর মাসে ঘটবে এটা গত মার্চ মাস থেকে কলতান জানতো এবং 171 বার ফোনে কথা বলে পরিকল্পনা করছিল ভাঙচুর করার। সুতরাং হ্যাঁ, এবং 500 টাকার বেলবন খালি নয়, রক্ষা কবচ শুদ্ধ বেলবন, যে ওকে আর কোয়েশ্চেনও করা যাবে না। সুতরাং এইগুলো কিন্তু আমরা দেখছি। তাই তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের এই রসাত্মক আলোচনায় না গিয়ে আমি পরিষ্কার এটা ডিমান্ড করছি যে দুটোর মধ্যে কোনটা সেটা টাইম বাউন্ড ফ্রেম আমাদেরকে জানানো হোক। ববি হাকিম তার অফিস চোর নাকি অভিষেকের অফিস থেকে বিরোধীদেরকে মিথ্যে কেসে অ্যারেস্ট করানো হয়, কোনটা?